পশ্চিমবঙ্গের এক দূরবর্তী গ্রাম কালীগ্রাম। এই গ্রাম তার ভয়ঙ্কর কাহিনী আর অজানা রহস্যের জন্য কুখ্যাত ছিল। তখনকার দিনে গ্রামের মানুষ চলাচলের জন্য শুধু গরুর গাড়ির ওপর নির্ভর করতে হতো। আধুনিকতার ছোঁয়া তখনও এখান থেকে অনেক দূরে। জীবন ছিল সহজ সরল, কিন্তু এক গভীর আতঙ্কের ছায়ায় আচ্ছন্ন। গ্রামের চারপাশে ঘন জঙ্গল ছিল, যেখানে সূর্যের আলো পর্যন্ত ঠিকমতো পৌঁছত না। কালীগ্রাম থেকে বেরোনোর একটাই পথ ছিল, যাকে সবাই কাল পথ বলে ডাকত। দিনের আলোয় এই পথটি সাধারণ মনে হলেও রাতের অন্ধকারে এটি মৃত্যুর পথ হয়ে উঠত। এখানে একটা কথা প্রচলন আছে, রাতে এই পথ দিয়ে গেলে শোনা যায় নাকি পায়ের ঘুঙুরের শব্দ, কোনো মহিলার কান্না, আর কখনো কখনো এক অজানা ভয়ঙ্কর চিৎকার। কালীগ্রামের প্রতিটি গলি, প্রতিটি গাছ, প্রতিটি রাস্তা যেন এক অজানা কাহিনীর সাক্ষী ছিল। এখানে শান্ত পরিবেশেও যেন একটা ভয়ঙ্করতা ছিল। সন্ধ্যা নামতে শুরু করেছে। চারিদিকে একটা ঠান্ডা শিহরণ ছড়িয়ে পড়েছে। এই হাট 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 হাট, চল আগে চল, আরে চল 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 চল। অরিন্দম তার পুরনো গরুর গাড়িটা চালিয়ে গ্রামের পথে এগিয়ে চলেছে। গরুর গাড়ির চাকা ধীরে ধীরে চলছে, আর সেই শব্দ গ্রামের নীরবতাকে ভেঙে দিচ্ছে। চারপাশে ঘন অন্ধকার নেমে এসেছে। গ্রামের কাছাকাছি পৌঁছতে সে গ্রামেরই একজনের পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। এটি গ্রাম প্রধানের কণ্ঠস্বর। তিনি একটি লণ্ঠন হাতে সামনের দিকে এগিয়ে আসছিলেন। তার মুখে চিন্তার ছাপ তখন স্পষ্ট ফুটে উঠেছে। অরিন্দম, এত রাত হলো কেন? জানিস তো সূর্য ডোবার পর এই পথে থাকা কতটা বিপজ্জনক। প্রধানজি, গরুর গাড়ির চাকা নিয়ে সমস্যায় পড়েছিলাম, কোনোভাবে ঠিক করে বাড়ি ফিরছি, সকালে মেরামত করব। প্রধান চারিদিকে অদ্ভুত ঠান্ডা বাতাসের আভাস টের পান। জঙ্গলের দিক থেকে আসা অদ্ভুত ফিসফিসানি যেন অস্বস্তিটাকে বাড়িয়ে দিচ্ছে। অরিন্দম, চেষ্টা করবি যেন সন্ধ্যার আগেই গ্রামে ফিরতে পারিস। এই কালপথ ভালো জায়গা নয়। আগে অবশ্যই খেয়াল রাখবো। আর হ্যাঁ, তোর মা সাবিত্রী এখন কেমন আছে? তার অবস্থা এখন ভালো নয়। ভাবছি কাল সকালে শহরে যাব, ভালো ডাক্তার দেখাতে হবে। গ্রাম প্রধান মাথা দোলালেন, তারপর গম্ভীর কণ্ঠে বললেন, ঠিকই ভেবেছিস, ভোরে তাড়াতাড়ি চলে যাস, রোগ বাড়লে সমস্যা হবে। এই বলে প্রধান নিজের পথে হাঁটা দেয়। অরিন্দম দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, তারপর তার গরুর গাড়ি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে যায়। চল 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 আগে চল, আরে চল 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 চল। অরিন্দম যখন বাড়ি পৌঁছল তখন রাতের অন্ধকার চারিদিকে ছেয়ে গেছে। তার বাড়ি গ্রামের এক কোণে ছিল, যেখানে চারপাশে ঘন গাছপালায় মোড়া। ঘরের ভেতর থেকে তার পিতা দেবকী প্রসাদের কাশির আওয়াজ ভেসে আসছে। অরিন্দম গরুর গাড়িটাকে দাঁড় করায়, তারপর ভেতরে চলে যায়। তারপর তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, ভাবছি কাল মাকে শহরে নিয়ে যাব, তাকে ডাক্তার দেখাতে হবে, ওনার অবস্থার অবনতি হচ্ছে। ঠিক বলেছিস, শরীরটা দিন দিন খারাপ হচ্ছে, ভোর ভোর বেরিয়ে যাস। কথাটা বলেই তিনি কাশতে কাশতে ঘরের ভেতরে চলে যান। অরিন্দম রাতের খাবার খেয়ে তার মাকে দেখার জন্য তার ঘরে চলে যায়। সাবিত্রী বিছানায় শুয়ে আছে, তার শরীরে ক্লান্তি আর দুর্বলতার ছাপ স্পষ্ট। বাবা, তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। মা, কাল আমি তোমায় শহরে নিয়ে যাব, ডাক্তার দেখাতে হবে। সাবিত্রী মাথা নাড়েন, তারপর চোখ বুজে ফেলেন। অরিন্দম নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসছে না। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ঘড়ির কাঁটা ধীরে ধীরে চলছে, রাত আরো গভীর হচ্ছে। হঠাৎ করে পরিবেশটা পরিবর্তন হয়ে যায়। প্রবল ঝড় শুরু হয়, বিদ্যুৎ চমকাতে থাকে, জানলার কাঁচ কাঁপতে থাকে,
প্রথমে 2-1 ফোঁটা বৃষ্টি, তারপর দেখতে দেখতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি শুরু হয়। বাইরে গাছের ডাল যেন মাটিতে নুইয়ে পড়ছে। খুব জোরে জানলার পাল্লাগুলো বন্ধ হচ্ছে আর খুলে যাচ্ছে। পরিবেশটা এমন রূপ ধারণ করলো যেন কোনো অদৃশ্য শক্তি বাড়ির চারিদিকে ঘুরছে। হঠাৎ করে অরিন্দম দূর থেকে একটা ঘুঙুরের মৃদু আওয়াজ শুনতে পায় ও ভীষণভাবে চমকে যায়। সে জানলার কাছে এগিয়ে যায় আর বাইরেটা দেখার চেষ্টা করে। বাইরের এই প্রবল ঝড় বৃষ্টিতে সে স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না। হয়তো আমার মনের কল্পনা। আর ঠিক তখনই ঘুঙুরের শব্দটা যেন আরো বেশি জোরালো হলো। শব্দটা এবার যেন বাড়ির একদম কাছাকাছি। অরিন্দমের রক্ত জমে যায়। সে জানালার বাইরে তাকালো, কিন্তু অন্ধকার আর ঝড় বৃষ্টির জন্য কিছুই দেখতে পেল না। আর তারপরে একটা বিকট নারী কণ্ঠের চিৎকার শোনা যায়। সে চিৎকার এতটাই ভয়ঙ্কর যে অরিন্দমের বুকটা ধড়াস করে উঠল। সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয়, তারপর ঘরের ভেতরে চলে আসে। সে বিছানায় বসে পড়ে, কিন্তু তখনও তার বুকটা ধুক ধুক করে চলেছে। চারপাশে বৃষ্টির সাথে নিস্তব্ধতা যেন আরো ভারী হয়ে আসছে। যেন মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে সামনে। যেন ভয়ানক একটা কিছু হতে চলেছে। অরিন্দম প্রদীপ নিভিয়ে দেয়, তারপর চোখ বন্ধ করে নেয়, কিন্তু তার ঘুম আসে না। রাত তার ভয়ঙ্কর জালে কালীগ্রামকে বন্দি করে ফেলেছে। অরিন্দম মনে মনে ভীষণভাবে ভয় পায়, কারণ কালীগ্রামে যখনই কোনো অঘটন ঘটে তখন স্বভাবতই এইরকম ঝড় বৃষ্টি হয়, আর এরকমই রোমহর্ষক চিৎকারের শব্দ দূর থেকে ভেসে আসে। অরিন্দম গভীর চিন্তায় নিমগ্ন ছিল। এমন সময় তার বাবার একটা ব্যস্ত কণ্ঠস্বর সে শুনতে পায়। অরিন্দম, তাড়াতাড়ি ওঠ, সাবিত্রী কেমন জানি করছে। অরিন্দম ঘাবড়ে গিয়ে উঠে যায়। সে তার পিতার চিন্তিত মুখ দেখে বুঝতে পারল কিছু একটা হয়েছে। আর দেরি না করে সে দ্রুত মায়ের ঘরের দিকে এগিয়ে গেল। সাবিত্রী দেবী তখন বিছানায় শুয়ে আছে। তার শ্বাস দ্রুত চলছিল। সে ভীষণ খারাপভাবে কাশছিল, যেন সে তার অন্তিম শ্বাস নিচ্ছে। সাবিত্রীর দুর্বল শরীর আর শরীরের বেদনা অরিন্দমের হৃদয়টা ভেঙে দেয়। বাবা, আর দেরি করা চলবে না। আমাদের মাকে এই মুহূর্তেই ডাক্তারের কাছে নিতে হবে। দেরি করলে সব শেষ হয়ে যাবে। এটা শুনে দেবকী প্রসাদের মুখে ভয় ফুটে উঠল। অরিন্দম, এটা রাতের সময়। তুমি জানো রাতে গ্রাম থেকে বের হওয়া কতটা বিপজ্জনক। কালপথের ইতিহাস কি ভুলে গেছো? ওখান দিয়ে যারাই গেছে তারা কেউ আর ফিরে আসেনি। কিন্তু অরিন্দম দৃঢ় কণ্ঠে বলল, বাবা, আমি কিছু জানি না। যদি মায়ের চিকিৎসা না করতে পারি সে আর বাঁচবে না। আমায় যে কোনো মূল্যে যেতেই হবে। দেবকী প্রসাদ অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু অরিন্দম মায়ের জন্য অটল ছিল। অবশেষে দেবকী প্রসাদ হাল ছেড়ে দিলেন। বৃষ্টি কমে এসেছিল, কিন্তু আকাশে কালো মেঘ এখনো জমাট বেঁধেছিল। অরিন্দম তার গরুর গাড়ি প্রস্তুত করল। অরিন্দম মায়ের জন্য পেছনে জায়গা করল আর বাবাকে বসালেন তার পাশে। অরিন্দম বলদগুলোকে তাড়াতে তাড়াতে গ্রামের সীমানার দিকে এগিয়ে চলল। চারপাশে বৃষ্টির সোঁদা গন্ধ আর শুনশান নীরবতা। এদিকে গরুর গাড়ির চাকার কড়মড় আওয়াজ আর বলদদের ভারী শ্বাসের শব্দ পরিবেশটাকে যেন আরো ভয়াবহ করে তুলছিল। গ্রামের সীমানা ছাড়িয়ে কিছুটা দূর এগিয়েই যেই তারা কালপথের কাছাকাছি পৌঁছল,
তখনই এক বিভীষিকাময় আর্তনাদ পুরো নীরবতাকে চিড়ে দিল। এই চিৎকার এতটাই ভয়ঙ্কর ছিল যে অরিন্দম, দেবকী প্রসাদ, এমনকি দুর্বল অবস্থায় শুয়ে থাকা তার মা সাবিত্রী দেবীও শিউরে উঠলেন। বলদগুলো ভয়ে থমকে গেল। তাদেরও চোখে আতঙ্ক। তারা আর এক পাও সামনে এগোতে চাইছিল না। চলো আগে চলো, এখন ভয় পাওয়ার সময় নয়, চল। কিন্তু বলদগুলো একদম নড়ল না। হঠাৎ দেবকী প্রসাদ ভয়ে কাঁপতে কাঁপতে ফিসফিস করে বললেন, অরিন্দম, ওই ওই সামনে দেখ। অরিন্দম মুখ তুলে সামনে তাকালো, আর তাকাতে তার চোখ বিস্ফারিত হয়ে গেল। সামনে দাঁড়িয়েছিল একটা লম্বা আকৃতির নারী। তার পরনে ছিল লাল শাড়ি, যা মাটি আর রক্তে ভেজা ছিল। তার কালো লম্বা চুল মাটিতে গড়িয়ে পড়েছিল, আর মুখ ছিল পুরোপুরি চুলে ঢাকা। শুধু এক জোড়া আগুনের মতো লালচে চোখ দেখা যাচ্ছিল, যা অন্ধকারের মধ্যেও জ্বলজ্বল করছিল। অরিন্দমের বুকটা কেঁপে উঠল। সে বলদগুলোকে ঘুরিয়ে ফেরার চেষ্টা করল, কিন্তু বলদগুলো যেন জমে গিয়েছে। হঠাৎ সেই নারী বিকট চিৎকার করল। তার কণ্ঠস্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে বাতাসও যেন কেঁপে উঠল চারিদিকের। হঠাৎ করে তার মুখ থেকে শত শত পোকা বেরিয়ে এলো। পোকাগুলো ধীরে ধীরে অরিন্দম, দেবকী প্রসাদ আর সাবিত্রীর দিকে এগিয়ে আসতে লাগলো। পোকাগুলো তাদের শরীরে উঠে যেন তাদের চামড়াকে পুড়িয়ে শেষ করার উদ্দেশ্যে মেতে উঠেছে। অরিন্দম, এ কি হচ্ছে? কিছু কর অরিন্দম, কিছু কর। আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। হঠাৎ সেই নারী বিকট হাসিতে ফেটে পড়ল, যেন অন্ধকার রাত নিজেই হাসছে। এই হাসি এতটাই ভয়ঙ্কর ছিল যে চারপাশের গাছের পাতাও যেন থর থর করে কাঁপছিল। তখনই বলদগুলো যেন পাগলের মতো হয়ে যায়। তারা গাড়ি টেনে নিয়ে দৌড়তে থাকে জঙ্গলের দিকে। বলদগুলো অদ্ভুতভাবে বিক্ষিপ্তভাবে ছুটে চলেছিল। গরুর গাড়িটা কখনো এক লাফে অনেকটা উপরে উঠে যাচ্ছে, তো কখনো অন্যদিকে উদ্ভ্রান্তের মতো এগিয়ে চলেছে। জঙ্গলের ঘন অন্ধকার আর গাছেদের ছায়া ভয়ের অনুভূতি এনে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই গরুর গাড়িটা একটা কর্দমাক্ত এলাকায় পৌঁছল। অরিন্দম গাড়িটা দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু বলদগুলোকে যেন কোনো অদৃশ্য ভয়ানক শক্তি বশ করেছে। অরিন্দম, আমাদের দাঁড়াতে হবে, এই বলদ আমাদের মেরে ফেলবে। কিন্তু ততক্ষণে সমস্ত কিছু অরিন্দমের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেই না গরুর গাড়িটা কর্দমাক্ত জায়গাটার ওপর দিয়ে যাবে, তখনই গাড়িটার চাকাগুলো কাদার মধ্যে পুঁতে যেতে থাকে। অরিন্দম, সাবিত্রী আর দেবকী প্রসাদের চিৎকার বাতাসকে কাঁপিয়ে দিয়ে প্রতিধ্বনিত হতে লাগল। হঠাৎ করে সবকিছু থেমে গেল। গরুর গাড়িটা কাদার গভীরে তলিয়ে গেল। অরিন্দম, সাবিত্রী আর দেবকী প্রসাদের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জায়গাটায় নেমে এলো এক নিস্তব্ধ নীরবতা। কালপথ আবার এক পরিবারকে তার কালো ইতিহাসে গ্রাস করল। অন্ধকার আর বৃষ্টির মধ্যে শেষবারের মতো এক আর্তনাদ বাতাসে ভেসে উঠে থেমে গেল। কিন্তু প্রশ্ন রয়ে গেল, সেই ভয়ঙ্কর নারী কে ছিল, যার চুলের পেছনের গভীর অন্ধকার মানুষের জীবনকে খেয়ে নেয়? অরিন্দম, সাবিত্রী আর দেবকী প্রসাদেরই বা কি হলো? তারা কি বেঁচে আছে, নাকি চিরতরে হারিয়ে গেছে কালপথের কালো অন্ধকারে? কালপথ ও কালীগ্রামের এই রহস্যময় ইতিহাসের পেছনে কি লুকিয়ে আছে কোনো ভয়ানক সত্য, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রহস্য? এই সমস্ত প্রশ্নের উত্তর আর কালীগ্রামের মীমাংসা না করতে পারা রহস্যগুলো জানতে এই গল্পের পরবর্তী অংশের জন্য তৈরি থাকুন।